হঠাৎ করে যেভাবে রাতারাতি লোক জমে গেছে যন্ত্র মন্ত্রে, তা আমাকে অবাক করছে। আমি স্টার্টিংয়ে আপনাদেরকে বলেছিলাম যে এ তো ভয়ঙ্কর লোক বেড়ে গেছে, 10 গুণ লোক বেড়ে গেছে। আমি জানি না যে আজকের কথা বলেছিলাম যে পার্লামেন্টে কি হবে, আর আজ আপনারা দেখলেন যে লাস্ট 15 বছরে যেটা মোদি গভর্নমেন্টের টাইমে হয়নি সেই জিনিসটাই ঘটলো। দেশের প্রধানমন্ত্রীকে গাড়িতে করে পার্লামেন্টের পেছন গেট দিয়ে বেরিয়ে যেতে হলো। প্রোটেস্ট এত ভয়ঙ্কর হয়েছে যে পার্লামেন্টের কাছে এই প্রথমবার ককরোচ জনতা পার্টির নামে যে প্রোটেস্ট করছে সেই ছাত্ররা প্রায়, মানে ছাত্র বলবো না কি বলবো আমি জানি না, কারণ তাদের যে ভিডিও আমি প্রথমেই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, এটা দেখে কোনো অ্যাঙ্গেলে আপনাদের মনে হলো যেটা প্রোটেস্ট চলছিল? কিন্তু তারা পৌঁছে গেছিল আজকে পার্লামেন্টের গেট পর্যন্ত। কি করতো পুলিশ প্রশাসন, কি করতো যদি আজকে পার্লামেন্টে তারা ঢুকে পড়তো? তো কিছু করতে পারতো না। আর কেন করতে পারতো না সেটারই আজকে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব, কারণ বিষয়টা হালকাভাবে নেওয়ার নেই। আমি এই কথাই গতকালকেও বলেছিলাম এবং আজকের লাইভেও আপনাদের সামনে বলছি যে বিষয়টা হালকাভাবে নেওয়ার নেই। জল মাথার উপরে বেরিয়ে যাচ্ছে। আর এই যে প্রোটেস্ট আপনারা দেখছেন, এই যে ভিডিও আমি পাশে আপনাদের সামনে স্ক্রিনে চালাচ্ছি, দেখুন কিভাবে একটা প্রাইভেট গাড়ি ভাঙা হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে, ভালো করে দেখুন, পাথর ছোড়া হচ্ছে। রিপোর্টাররা কোয়েশ্চেন করছে যে ভাই পাথর এটা এটা কেন করছো, পাথর কেন ছুড়ছো? পুলিশকে ফেলে মারা হচ্ছে। এটা পিস প্রোটেস্ট চলছে? এটা পিসফুলি প্রোটেস্ট চলছে? চলছে না। আর এখানে মুদ্রা কোথাও না কোথাও ধর্মেন্দ্র প্রধানকে সরানোর থেকে অনেক বেশি এই টপিকটা চলে যাচ্ছে যে গভর্নমেন্টকে উল্টে দাওতে, সরকার পরিবর্তনে। সেম ভাবে বাংলাদেশে যখন এই ছাত্র আন্দোলনকে সিরিয়াস নেয়নি শেখ হাসিনা, তখন এই সেম ঘটনা ঘটেছিল। হঠাৎ করে একটা টাইমে অ্যালার্ট করার পরেও হঠাৎ করে একটা টাইমে এত লোক বাংলাদেশে বেড়ে গেছিল যে তারা পুরো বাংলাদেশের সরকারই পরিবর্তন করে দিয়েছে। দেখুন, আমি এটা বলছি না যে সরকার শেষ হয়ে গেল, সরকার উল্টে যাবে, না, অত সহজ নয়। কিন্তু সরকার ঝুঁকেছে, ঝুঁকেছে বলেই সিজেপির মতো পার্টি আজকে এস্টাবলিশড হয়ে গেল এবং সেখানকার 2 সদস্যের সাথে জেপি নাড্ডা বৈঠক করে ফেললেন। এটা কেন করা হলো? আর এটারও রেজাল্ট এটাই হচ্ছে, মানে এটার কারণ হিসেবে যদি আমি বলে থাকি, রেজাল্ট তো আজকে আপনারা দেখছেন। কারণ হচ্ছে ওভার কনফিডেন্স আর কোনো বিষয়কে সিরিয়াস না নেওয়া। এবার আপনারা বলবেন যে আপনি তো ভাই মোদির হয়ে কথা বলছেন। আমি মোদির হয়ে কথা বলছি না, আমি আপনাদের সাথে আমার দেশের প্রতি কনসার্ন হয়ে গভর্নমেন্টের দিকটা আপনাদের সামনে তুলে ধরছি যে গভর্নমেন্টের সিরিয়াস না নেওয়া। যখন সোনাম ওয়াংচুক পর্যন্ত নেমে পড়লেন প্রোটেস্টে, তো 2 দিন আগে কেন তাকে তোলা হলো? আরো 10 দিন আগে কেন কথা বলা হয়নি? সোনাম ওয়াংচুককে যখন তোলা হচ্ছে তার সাথে ছাত্রদেরকেও কেন তুলে দেওয়া হয়নি? সিভিল ড্রেসে যখন পুলিশরা গিয়ে সোনাম ওয়াংচুককে তুলছে তখনই কেন ম্যাটারটা আরো আগে কেন সিরিয়াস নেওয়া হয়নি? যখন চিড়িয়াচুঙ্গে ক্ষেত তখন সিরিয়াস নেওয়া হচ্ছে। এই করেই কিন্তু, আর সব থেকে বড় কথা ওভার কনফিডেন্স। হে তো ককরোচ, এ তো ককরোচ জনতা পার্টি, একে সিরিয়াস নেওয়ার নেই। নেট সিরিয়াস নেওয়ার নেই, কিন্তু যে ডিমান্ড তারা বারবার করছে ভাই ফুলফিল করে দিলেই তো হতো। সোনাম ওয়াংচুক যার ডিমান্ড অলরেডি ফুলফিল করে দিয়েছে গভর্নমেন্ট, তাহলে একজন 60 বছর বয়স্ক লোক, ওনার সাথে একবার কথা বললেই তো হতো। তাহলে সিজেপি মানে ককরোচ জনতা পার্টির 2 জন সদস্যকে নিয়ে কথা বলার কি প্রয়োজন ছিল? যখন জেপি নাড্ডা, আবারও সরকার ভুল করেছে, জেপি নাড্ডা যখন ককরোচ জনতা পার্টির 2 জন সদস্যের সাথে বৈঠক করে নিলেন, আর বর্তমান আপডেট হচ্ছে প্রোটেস্ট এখনো ওঠেনি, কারণ তারা 3টে ডিমান্ড রেখেছে, সেগুলো ফুলফিল না হলে প্রোটেস্ট উঠবে না। তাহলে যদি সরকার ফুলফিল করেও দেয় ডিমান্ড, তাহলেও এই ককরোচ জনতা পার্টির সদস্যের সাথে বৈঠক করে জেপি নাড্ডা যেটা করলেন সেটা হচ্ছে নেক্সট আবারও কোনো বিষয় নিয়ে প্রোটেস্ট করার রাস্তা খুলে দিলেন, যেটা নর্মালি সোনাম ওয়াংচুকের সাথে কথা বলে সরকার কিন্তু মিটমাট করে নিতেই পারতেন। আজকে এই ওভার কনফিডেন্সের জন্য, মানে মোদি আছে মানে মহান, অমিত শাহ আছে মানে চাণক্য, এই ওভার কনফিডেন্সের জন্য 303 থেকে 240-এ নেমেছে। আর আজ আমরা 15 বছর পর এতটা ভয়ঙ্কর প্রোটেস্ট দেখেছি, যেখানে আমি আপনাদেরকে বলবো 3টে ডিমান্ড করা হয়েছে। ফার্স্ট হচ্ছে সোনাম ওয়াংচুককে ছেড়ে মুক্ত করা হোক। উনি আছেন, মুক্তই আছেন, অ্যারেস্ট করা হয়নি, কিন্তু ওনাকে মুক্ত করা হোক এবং উনি ভিডিও যেন বার্তা প্রত্যেককে দেন, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়েছেন, ওনাকে ইস্তফা দিতে হবে।
আর থার্ড সেটা হচ্ছে 22 জন মারা গেছে যেটা নিটের জন্য, যে ছাত্রছাত্রীরা মারা গেছেন তাদেরকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ডিমান্ডে কোনো ভুল নেই। ধর্মেন্দ্র প্রধানকেই যখন ইস্তফার কথা প্রথম থেকে যদি সিজেপিকেই সিরিয়াস নিতে হয়, ককরোচদেরকে সিরিয়াস নিতে হয়, তাদের কথাকেই যদি সিরিয়াস নিতে হয়, তাহলে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা করাতে কি প্রবলেম? আমরা তো এটা সত্যি দেখছি যে একটা সামান্য ব্যাপার, এটা সামান্য ব্যাপার। যখন আমরা বারবার বলছি এটা প্রবলেম হচ্ছে, আমি E20 কে নিয়েও আপনাদের সামনে বলেছি যেটা মানুষের আওয়াজ, কিন্তু না, ডিক্টেটরশিপে গভর্নমেন্ট চলে যাচ্ছে, না E20 নিতে হবে। কেন নিতে হবে? আর যদি নিতেই হয় তাহলে আপনারা বোঝাতে পারছেন না, তাহলে ভালো করে ক্ল্যারিফিকেশন দিতে হবে ওই ম্যাটারে। ধর্মেন্দ্র প্রধানের এখনো ইস্তফা হবে না কেন? আজকে না হওয়ার জন্য কতগুলো পুলিশ ওইভাবে মার খেয়েছে, প্রাইভেট গাড়ি ভাঙচুর করা হয়েছে, একটা অস্বস্তিকর পরিবেশ, ট্রেনে পর্যন্ত পাথর ছোড়া হয়েছে। এর থেকে কি বুঝলেন যে যারা ধর্মেন্দ্র প্রধান এবং যাদের আন্দোলনটা সঠিক পথে, তাদের সাথে বেশ কিছু অ্যান্টি সোশ্যাল মিশে গেছে, সেই কারণেই তারা পাথর ছুঁড়েছে, পুলিশকে ফেলে মেরেছে, মারধর করেছে, কারণ অ্যান্টি সোশ্যাল মিশে গেছে। একটা সেকশন বলছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই, আর একটা সেকশন রেডি হয়ে গেছে যে আমাদের মোদির ইস্তফা চাই। তাহলে এই যে প্রোটেস্টটা কোথাও না কোথাও অ্যান্টি ন্যাশনালের দিকে চলে যাচ্ছে, অ্যান্টি ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে। হ্যাঁ ভাই, আমার দেশের সম্পত্তি যখন ভাঙচুর করা হবে আমার চোখের সামনে, তখন আমি তো বলবো অ্যান্টি ইন্ডিয়া মুহিম চলছে, আর তাই চললো আজকে আমি দেখলাম। আর এটা কেন হলো? এটা সরকারের পুরো ব্যাপারটার ওভার কনফিডেন্স যে আমরা তো ঠিক পথেই আছি। আর সেকেন্ড হচ্ছে সিরিয়াস না নেওয়া, যার রেজাল্ট আজকে আপনারা দেখলেন। প্রোটেস্ট এখনো ওঠেনি। তার থেকেও বড় কথা হচ্ছে, এবার আমি আপনাদেরকে জানাই যে ধর্মেন্দ্র প্রধানকে যদি প্রথমেই সরিয়ে দেওয়া হতো, কারণ আমরা বারবার বলছি পেপার লিক হয়েছে, তাহলে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য, মানে আমি এটাকে ধামা চাপার চোখেই দেখবো যে ফরেন কন্ট্রিবিউশন হচ্ছে। ঠিক আছে, ফরেন কন্ট্রিবিউশন হচ্ছে, দেশের মানুষ মেনেছে, আমরা মেনে নিলাম ফরেন কন্ট্রিবিউশন হচ্ছে, সেটা আলাদা বিষয়। কিন্তু পেপার লিক আলাদা ব্যাপার। সেটা হয়েছে, পেপার লিক হয়েছে, প্রোটেস্ট চলছে, মানে ফরেন কন্ট্রিবিউশন আছে। এই দুটোকে গুলিয়ে ফেলার কিছু নেই। তার মানে জিনিসটা এমন জায়গায় যাচ্ছে যে সত্যি যদি ফরেন কন্ট্রিবিউশন থেকে থাকে, তাহলে ককরোচদের মধ্য থেকে উঠে এসে বলবে যে আমরা কিছু বললেই সরকার বলছে ফরেন কন্ট্রিবিউশন হচ্ছে, আমরা কিছু বললেই সরকার বলবে রাষ্ট্রদ্রোহী কাজ আমরা করছি। কিন্তু যেটা কি করছে, যেটা কি চলছে, যেটা হচ্ছে, আজ পার্লামেন্টে 5টা বলতে পারেন বিগ বিল প্রেজেন্ট হওয়ার ছিল। টোটাল যদি বলে থাকি তো 7টা, 2টো পেন্ডিং রয়েছে, আর ভীষণ ইম্পর্টেন্ট বিল যেটা ইন্ট্রোডিউস হবে সেটা হচ্ছে আরো বাকি 5টা। টোটাল 7টা, 2টো পেন্ডিং রয়েছে। তো তার মধ্যে প্রথম যে বিলটাকে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, আপনারা একদম ম্যাচ করে যাবে, বলবেন একদম অদ্বিতীয়, তুমি সঠিক কথা বলছো, এরকম জিনিসই চলছে। সেটা হচ্ছে FCRA কে নিয়ে। FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। এই ফরেন কন্ট্রিবিউশনকে নিয়ে কিন্তু 1976-এ ইন্দিরা গান্ধীও কথা বলেছিলেন যে প্রোটেস্ট যখন ভারতে হয় তখন বেশ কিছু অ্যান্টি সোশ্যাল সেই প্রোটেস্টের মধ্যে ঢুকে গিয়ে প্রোটেস্টের মুদ্রাটাই ঘুরিয়ে দেয়। আর এটার রিজনই হচ্ছে যে ফরেন কন্ট্রিবিউশন রয়েছে। আর আজকের প্রোটেস্টও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। 7টা বিলের মধ্যে ভালো করে বুঝে নিন, আমি ডিটেলসে আপনাদেরকে বলে দিই। FCRA অ্যামেন্ডমেন্ট বিল, ইনকাম ট্যাক্স বিল, MSME ডেভেলপমেন্ট বিল, রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিল, সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস অ্যামেন্ডমেন্ট বিল, বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, ইনফ্যাক্ট ন্যাশনাল, যেটা কি পেন্ডিং রয়েছে, আর ন্যাশনাল অনার রিলেটেড পেন্ডিং লেজিসলেশন। এই টোটাল 7টা বিল, যেটা বিগ বিল বলতে পারেন, যে বিগ বিল ইন পার্লামেন্ট, তার মধ্যে আমরা আজকে ডিসকাস করব ফরেন কন্ট্রিবিউশন বিলটাকে নিয়ে। সরকার কি চায় আজকে পুরো চিত্র ক্লিয়ার। সরকার চাইছে যে ফরেন থেকে যে টাকা আসছে, যেটা ডোনেট করা হচ্ছে, সেই টাকা সরকার রেগুলেট করতে চায়। কেন রেগুলেট করতে চায়? সরকার বলছে যে যে কারণে টাকা ফান্ড করা হচ্ছে সেই প্রপার পারপাসে তারা ইউজ করছে কি করছে না, সেই টাকাকে কোথায় ইউজ করা হচ্ছে। ইনফ্যাক্ট সরকার এটা বিশ্বাস করছে যে অ্যান্টি ইন্ডিয়া এজেন্ডা হিসেবে সেই টাকা ব্যবহার করা হচ্ছে। ফরেন কন্ট্রিবিউশন কি? ভারতের বাইরে
অন্য দেশ থেকে যখন টাকা আমাদের দেশে আসছে, যে কোনো এনজিওর মাধ্যমে আসতে পারে, এখানে এনজিও ম্যাটার করছে, কারণ সরকার বিলিভ করে যে আমাদের দেশে বেশ কিছু সেল এনজিও রয়েছে। বাইরে থেকে যখন কোনো টাকা ঢুকছে, সেটা হতে পারে ফরেন গভর্নমেন্টের মাধ্যমে হোক, ফরেন সিটিজেনের মাধ্যমে হোক, ফরেন কোম্পানির মাধ্যমে হোক, ফরেন চ্যারিটিজের মাধ্যমে হোক, যখন টাকা ভারতে ঢুকছে তো সেই টাকাকে সরকার রেগুলেট করতে চায়, এই বিলই আনতে চলেছেন। তো আজকেই আপনারা দেখলেন প্রোটেস্টের বাহার। হতেই পারে, আমি এটা বিশ্বাস করি যে হতেই পারে, এটাই হচ্ছে কারণ যে এই বিলটাকে পার্লামেন্টে পাস হতে দিতে চায় না, সেই কারণেই আজকে এই ভয়ঙ্কর প্রোটেস্ট আপনারা দেখলেন। কারণ যদি এনজিও গুলো, এই যে সেল এনজিও গুলো চলছে সেখানে যদি ফরেন কন্ট্রিবিউশন বন্ধ করে দেওয়া হয়, তাহলে এরকম আন্দোলন আপনারা দেখাই ছেড়ে দেবেন, মানে হবেই তো না। এতদিন ধরে আন্দোলন ক্যারি অন করা আর কি, কোথায় থেকে ফান্ড আসছে, কোথা থেকে টাকা আসছে? এমনি এমনি তো ছাত্রছাত্রীরা সব ছেড়ে, ইয়াং ছেলেরা, ইনফ্যাক্ট যারা কিছু জানেই না, বেশ কিছু ইন্টারভিউতে দেখা গেছে কিছু জানেই না, তারা এমনি এমনি সব কাজ ছেড়ে তো বসে থাকবে না। তো এই যে ফান্ডিং হচ্ছে, এই বিল ইন্ট্রোডিউস করা হচ্ছে, তো আমি বলতেই পারি না ধর্মেন্দ্র প্রধানকে সরানোর আড়ালে এই বিলটার এগেনস্টে প্রোটেস্টটা ছিল, যার জন্য পার্লামেন্ট পর্যন্ত ছাত্রীর নামে এই প্রোটেস্ট পৌঁছে গেছিল, এবং তারা বিলটাকে সত্যি ইন্ট্রোডিউস করতে দেয়নি। সরকার চাইছে রেগুলেট করতে। কেমন রেগুলেট করতে? সরকার বলছে স্ট্রঙ্গার ডিসক্লোজার চাই, ইমপ্রুভ অডিট মেকানিজম চাই, এনহ্যান্স ট্রান্সপারেন্সি। সরকার দেখবে। ইনফ্যাক্ট আমি আপনাদেরকে বলে দিই, সেম ব্যাপার নিয়ে এই একটা কেস ল পর্যন্ত রয়েছে, এটা সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। অর্ডারটা হচ্ছে নোয়েল হ্যারপার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2022-এর মামলা, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে ফরেন কন্ট্রিবিউশনকে নিয়ে আপনারা কোনোদিন আর্টিকেল 19(1) উল্লেখ করতে পারেন না। এটা ফান্ডামেন্টাল রাইট নয়। ফরেন কন্ট্রিবিউশন যেটা আসছে, ফরেন ডোনেশন যেটা আসছে, সেটাকে আপনারা কোনোদিন ফান্ডামেন্টাল রাইট হিসেবে দেখতে পারেন না। দেশের সিকিউরিটির জন্য যদি সরকার বলে থাকে যে আমরা রেগুলেট করতে চাই, তো সরকার রেগুলেট করতে পারে, এটার জাজমেন্ট অলরেডি রয়েছে। তো এই বিলটার মধ্যে ধরে নিন যে একটি এনজিও রয়েছে, সেল কোনো এনজিও, যেখান থেকে লন্ডন থেকে চলে এসেছে 50 লক্ষ টাকা সেই এনজিওর কাছে, ধরুন এডুকেশন পারপাসে চলে এসেছে। টাকা তো এডুকেশন পারপাসে ইউজ হলোই না, কিছু ব্যক্তিগত স্বার্থপর যারা দেশের রাজনীতির নামে রাজনীতি করে থাকে, এবং দেশ তাদের কাছে ম্যাটার করে না, তাদের স্বার্থ ম্যাটার করে, এবং বেশ কিছু অ্যান্টি সোশ্যাল যারা এই পুরো মানে এই টাকাকে নিয়ে একটা এজেন্ডা তৈরি করে সরকারের বিরুদ্ধে মুহিম চালায়। এবার এনজিও থেকে টাকা, মানে বিদেশ থেকে ফান্ডিং আসছে, এমনি এমনি তো আসবে না, কিছু তো শর্ত থাকবে। সরকারকে হিলিয়ে দেওয়া, সরকারকে নড়িয়ে দেওয়াওয়ালা যখন আন্দোলন হচ্ছে, তো সরকার বলছে যে সেই টাকা কোথায় ইউজ হচ্ছে, যদি এডুকেশন পারপাসে ইউজ হয়ে থাকে তাহলে সরকার সেটা দেখবে যে তাই যেন হয়। যদি ছোট বাচ্চাদের জন্য এসে থাকে, মানে যে পারপাসে টাকা ডোনেট হবে সেই পারপাসেই যেন ইউজ হয়, কারণ সরকার এটা বিলিভ করে যে সে যে কারণে টাকা আসছে সেই টাকা সেই পারপাসে ইউজ হচ্ছে না। সেই কারণেই আপনারা দেখছেন ভয়ঙ্কর প্রোটেস্ট। তারই রিজন আজকে আপনারা দেখছেন, মানে মানে এটা ভয়ঙ্কর ব্যাপার আজকে ঘটলো। আমি কালকেই আপনাদের সামনে বলেছিলাম, আর এই জিনিসটা হতো না, এটা হতো না। সরকার ককরোচ জনতা পার্টিকে সিরিয়াসলি নেয়নি। আজ যেমন আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে বিজেপি সিরিয়াসলি নিচ্ছে না। এত দুর্নীতি, এত কিছু, এত এফআইআর থাকার পর, এবং সাধারণ মানুষ কন্টিনিউ বলে চলেছে যে এই দুজন চোর, কিন্তু চোরকে তোলার মতো ক্ষমতা বিজেপির নেই, তুলতে পারছে না সরকারকে যখন আমরা বলতে যাচ্ছি যে কেন এই দুটো চোরকে তোলা হবে না, তখন তারা প্রোটোকলস বোঝায়। এই যেমন ধর্মেন্দ্র প্রধানকে সরানো উচিত, সরিয়ে দেওয়া উচিত, কারণ ধর্মেন্দ্র প্রধানের আড়ালে ফরেন কন্ট্রিবিউশন হচ্ছে, এটা হতে পারে না, দুটো আলাদা বিষয়। তখন সরকার বলবে যে হাই লেভেল বৈঠক করতে হবে। সেরকমই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে সরাতে গেলে আইনের পথে চলতে হবে। কতটা আইনের পথে চললে মানে তারা উঠবে বুঝতে পারছি না। আজ এই দুজনকে ছেড়ে যেটা চলছে, এরাই ভবিষ্যতে গলার কাঁটা হবে। আর তারপর বিজেপি বলবে মিউচুয়াল করতে চাই,
তখন অভিষেক ব্যানার্জি বলবে আমি তো যাব না, দুজন সদস্যকে পাঠাও, আবার তৃণমূল কংগ্রেস এস্টাবলিশড হবে আমাদের রাজ্যে, দুর্নীতি পুনরায় শুরু হবে। কারণ সরকারের এই ঢিলেমি, ঠিক আছে না, ককরোচই তো তারা। কে বলেছিল সুপ্রিম কোর্টের সিজেআই? ককরোচ। একটা একটা লাইন যে যুবাদেরকে ককরোচ বলেছিল, সেই লাইন থেকে প্রোটেস্ট দেখছেন কিভাবে ক্যাচ করা যায়। যারা প্রোটেস্ট করবো বলে বসেছিল তারা এই সমস্ত মুদ্দাকে ধরার জন্য রেডি থাকে, যে একটা চিঙ্গারি উঠুক, তারপর সেখানে ঘি ঢেলে আগুন কি করে লাগাতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। আর সেই আগুনের মধ্যে ধরুন সত্যি যারা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছেন তারা জানতোই না যে তার সঙ্গে আরো 10 জন মোটা মোটা পাথর নিয়ে এসেছে, তারা এরকম প্রোটেস্ট করে দেবে। এবার যারা চিৎকার করছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই, তাদের ভয়েস ডাউন হবে, ধীরে ধীরে অ্যান্টি সোশ্যালের ভয়েস উঁচু হবে, মোদির ইস্তফা চাই। তখন এই পার্টি বলবে আমরা তো এটা বলিনি, আমরা এটা তো ভাবতেই পারিনি, আমরা তো এইদিকে যাইনি। কারণ আরজি করের মতো ভয়ঙ্কর আন্দোলন দেখেছেন কি দেখেননি? রাজ্য থেকে শুরু হয়েছিল, গোটা দেশে হয়েছে। আরে বিদেশ পর্যন্ত জানে যে পশ্চিমবঙ্গে, মানে ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে আরজিকর মেডিকেল কলেজে ডক্টরকে রেপ অ্যান্ড মার্ডার করা হয়েছে, আর হিউজ লার্জার কনস্পিরেসি হয়েছে। সেই আন্দোলন আমরা দেখেছি। কটা পুলিশের গাড়ি ভেঙেছেন, কটা পুলিশকে রাস্তায় ফেলে মেরেছি আমরা। পুলিশকে ছাড়ুন, ডাক্তারকে মেরেছেন, কজনকে মেরেছেন, কটাকে ইট মেরেছেন, পাথর মেরেছেন। কিন্তু সেম কম্পেয়ার যখন আপনারা মুর্শিদাবাদে করবেন, তো মুর্শিদাবাদে কিন্তু আমরা বিএসএফ দের গায়ে পাথর ছুঁড়েছি, বিএসএফ দেরকে মেরেছি, আমাদের পছন্দ না কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভেঙেছি। তো বোঝা যায় যে আন্দোলনের নেচারটা ঠিক কোন দিকে ঘুরছে। সরকারের এফসিআরএ যথেষ্ট জাস্টিফাইড, ফরেন কন্ট্রিবিউশনকে রেগুলেট করা অত্যন্ত দরকার, কারণ আমাদের দেশের মধ্যে অলরেডি অ্যান্টি সোশ্যাল ঢুকে রয়েছে। কিন্তু তার পাশাপাশি ধর্মেন্দ্র প্রধানের মতো নেতারা যারা ভুলভাল বক্তব্য দিয়ে ফেলে, এবং যার কারণে পেপার তো লিক হয়েছে, যে কারণে যার জন্য এতটা রায়তা ছড়িয়ে গেল, তাকে সরাতে সরকারের এত টাইম কেন লাগছে? রেজাল্ট, নতুন একটা পার্টির জন্ম, স্টুডেন্টের প্রোটেস্টে হ্যাঁতে হ্যাঁ মেলানো, মানে সরকার তো ভাই ঝুঁকেছে, এটা তো আপনাদেরকে স্বীকার করতে হবে। ওইসব বলেন না যে না ঝোঁকেনি, ভাই তুমি কি জানো, তুমি তো বোঝোই না। সরকার ঝুঁকেছে, সরকার ডেফিনেটলি ঝুঁকেছে। তো তার মানে কি, নেক্সট কোন রকম টপিক যদি ওঠে, আবারও এই সিজেপির দিক থেকে প্রোটেস্ট করার একটা দরজা খুলে দিল সরকার। কেন? তার গাফিলতি আর ওভার কনফিডেন্স। 2024-এ যেমন দেখলেন 303 থেকে 240, সেম জিনিস, গাফিলতি আর ওভার কনফিডেন্স। আমি জানতাম আজকে এটা হবে, আমি গতকালকেই আপনাদেরকে বলেছিলাম। বাকি আপনারা এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন?